আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুধা সদন সহ শেখ হাসিনা ও রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট নিজেদের জিম্মায় নিয়েছে দুদক। 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ। সরকার ঘোষিত সময় জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরামর্শ নাহিদ ইসলামের। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার তাগিদ। নীতি ও আদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্র এবং মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের। এবং বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার সুযোগ নিয়ে সন্দেহ সরকারের। পাচারকৃত কয়েকশো কোটি ডলার এবছরই ফিরিয়ে আনার আশাবাদী অর্থ উপদেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ধর্ষণ ও নিপীড়নের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের সাথে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ, দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন সহ 9 দফা দাবি জানান তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ধর্ষণ ও নারী নিপীড়নে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগ ব্লকের নামে পূর্ব ঘোষিত কর্মসূচিতে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে অংশ নেয় 30টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেয়। ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ হচ্ছে বারবার। যেখানে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে, দোষীদের সাব্যস্ত করা হয়েছে এবং ধরা হয়েছে, সেখানে 90 দিন কেন লাগবে ধর্ষককে শাস্তি দিতে? যেই বাংলাদেশে ধর্ষকের শাস্তি হয় না, ওই বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা লজ্জাবোধ করছি। আমরা যদি দেখি জনসম্মুখে কয়েকজনকে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, দেখবেন ধর্ষণ জিনিসটা একাই কমে আসছে। সে যদি প্রমাণিত হয় যে সেই ধর্ষক, তাকে 90 দিন কেন সময় দেওয়া হবে? এরপর মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। আমরা শান্তিপূর্ণভাবে একটা মিছিল নিয়ে আসতেছিলাম, শান্তিপূর্ণভাবে একটা মিছিল, যেটা সামনে সারিতে খালি নারীরা ছিল। সেই মিছিলে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পালন করা পুলিশ হামলা চালাইছে, মেয়েদের মাটিতে পাড়ায় লাথি হইছে, লাঠিচার্জ করা হইছে। আপনাদের কাছে ফুটেজ আছে, আপনারা জানেন। পুলিশ জানায় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ থাকায় আটকে দেওয়া হয়েছে পদযাত্রাটি। আমরা বলেছি এদিকে যাওয়া যাবে না, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা স্মারকলিপি থাকে, আমি কথা বলেছি আপনাদেরকে আমি প্রতিনিধি পাঠাবো। এই কথা বললাম, বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। তা আপনারা এখানে অনেকেই ছিলেন, ব্যারিকেড ভাঙতেছিল, আমাদের সাথে ধস্তাধস্তি হচ্ছিল। আমরা কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। পরে আমাদের এসি, আপনারা জানেন যে এসি রমনাজন, ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরা ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। আমরা যারা আছে আমাদের দেখেন এগুলো কিন্তু কিছু নাই, আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু না, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এদিকে ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ধানমন্ডির সুধা সদনের বাড়িসহ শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। আদালতের আদেশে এগুলো নিয়ন্ত্রণ নিয়েছে কমিশন। এছাড়া শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক, যেখানে জমা আছে 635 কোটি টাকা। রিপোর্ট মাহবুব কবির চপলের। ধানমন্ডি 32-এ বাবার বাড়ি আগেই হারিয়েছেন শেখ হাসিনা, এবার স্বামীর বাড়ি সুধা সদনও হারালেন তিনি। ঢাকায় শেখ হাসিনা ও শেখ রেহানার থাকার জায়গাও আর রইল না। ধানমন্ডির সুধা সদন ছাড়াও শেখ রেহানার সেগুন বাগিচার ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি, তার মেয়ে
টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, ছেলে ববির নামে থাকা নিকেতনের 2টি প্লট জব্দ করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, এবং তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক, জনাব রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা ব্যাহত না হতে পারে সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। বিজ্ঞ আদালত থেকে এই যে সম্পদ ব্যবস্থাপনার জন্য একই সাথে রিসিভার নিয়োগেরও আদেশ দেওয়া হয়েছে। একই সাথে শেখ পরিবারের 124টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত, যেখানে জমা আছে 635 কোটি টাকা। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। 124টি অ্যাকাউন্টে প্রায় 635 কোটি প্লাস মাইনাস। দুদকের আবেদনে শেখ রেহানা, টিউলিপ এবং জয়ের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। নীতি আদর্শের ভিন্নতা থাকলেও গণতন্ত্র ও মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশান শুটিং ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট MDM এর ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তারেক রহমান বলেন, সংস্কার নিয়ে চলা বিতর্কের কারণে যেন নিত্যপণ্যের দাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ দূষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাপা পড়ে না যায় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, দেশ ও জনগণের প্রত্যাশা অনুযায়ী বিএনপি সর্বপ্রথম সংস্কারের দাবি তুলে 31 দফা প্রস্তাবনা দিয়েছিল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইফতারে অংশ নেন। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। আমাদের ডাইরেকশন থাকতে হবে, আমাদের প্ল্যান থাকতে হবে, আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই, আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসা সুবিধা দেওয়া সম্ভব হয়। যেসব ব্যবসায়ী স্বৈরাচার শেখ হাসিনার আমলে দুর্নীতি লুটপাটের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন, তারাই আজকে একটি বিশেষ রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। দুর্নীতিবাজ যেসব ব্যবসায়ী এখন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য তাদের কালো টাকার ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগ এসেছে, কোনো ভুলের কারণে তা হাতছাড়া করা যাবে না। জুলাই আগস্ট ছাড়াও হত্যার ঘটনায় জড়িত এমন অনেক ব্যবসায়ী মহল জড়িত আছে, তাদের বিরুদ্ধে আপনাকে তুলিছেন না। তারা অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। সুতরাং আপনারা দয়া করে ওই সমস্ত ব্যক্তিবর্গকে একটু তুলে ধরেন। দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। স্বল্পোন্নত বা এলডিসির তালিকা থেকে বাংলাদেশের বের হওয়ার সূচক নিয়ে সন্দেহ পোষণ করে তিনি বলেন, এটা পুনর্বিবেচনার আবেদন করা হবে। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদী অর্থ উপদেষ্টা। তিনি জানান, অনেক দেশ টাকা ফেরত দিতে আগ্রহ প্রকাশ করেছে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। আমার প্রিপারেশন হচ্ছে আমি অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক
ডক্টর আনিসুজ্জামান চৌধুরী, যিনি জাতিসংঘে অর্থনীতিবিদ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। ইন্দোনেশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারেও রয়েছে তার অবদান। বাংলাদেশের অর্থনীতি এখন তার চেয়েও খারাপ বলে জানান তিনি। এখানে গাজার মতো সৃষ্টির অবস্থা, মানে এভরিথিং হ্যাজ কলাপস, এবং এই কলাপসটা ফাইন্যান্সিয়াল সেক্টরে ম্যাক্সিমাম হয়েছে, আপনারা জানেন সেটা। এই ধরনের কলাপস, যে ভঙ্গুরতা, আমরা কোনো ক্রাইসিস কান্ট্রিতে এর আগে দেখিনি। ইভেন ইন্দোনেশিয়াতে যে ক্রাইসিস হয়েছে, যে ভঙ্গুরতা আমি দেখেছি, ওইটাই এশিয়ান ক্রাইসিস ওয়ার্স্ট এফেক্টেড কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। তিনি জানান, 2015 সাল থেকে আওয়ামী লীগ সরকার জাতিসংঘে আমদানি রপ্তানির কোনো তথ্য দেয়নি। 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাওয়ার কথা বাংলাদেশের, তবে এর শর্ত পূরণ নিয়ে সন্দেহ থাকায় বিষয়টির পুনর্বিবেচনার আবেদন করা হবে বলে জানান ডক্টর আনিসুজ্জামান। এই যে আমরা ভুয়া তথ্যের বেসিসে যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য এটা ডেভেলপমেন্ট ন্যারেটিভের একটা সাপোর্টিভ একটা ইয়ে হিসাবে আমরা যে দাঁড় করাতে চেয়েছি, সেই ব্যাপারে আমাদের একটু কাজ করতে হবে। অ্যাকচুয়ালি সিদ্ধান্তটা একেবারে বাংলাদেশের হাতে পুরোপুরি না, তবে আমাদের অধিকার আছে, আমরা পুনর্বিবেচনা আবেদন করতে পারি। যখন আপনি আবেদন করবেন, আপনাকে কারণগুলি দেখাতে হবে এবং আপনি কি করবেন। আপনাকে মনে করুন 2 বছর দেওয়া হলো, আপনার রোড ম্যাপ কি, এই 2 বছর আপনি কি করবেন, আপনাকে একটা রোড ম্যাপ দিতে হবে। আওয়ামী লীগের 15 বছরে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে সরকার কাজ শুরু করেছে বলে জানান অর্থ উপদেষ্টা ও বিশেষ সহকারী। আমরা চেষ্টা করছি সব ফেরত আনাতে, বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। যেহেতু ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না, কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন। সরকারের নাম অন্তর্বর্তী হওয়ায় বিদেশিরা বিনিয়োগে আগ্রহী হচ্ছে না বলে জানান এই অর্থনীতিবিদ। আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মিথ্যা তথ্য দিয়ে অডিট রিপোর্ট তৈরি না করতে সাবধান করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, মিথ্যা তথ্যের সাথে বসবাস করে দেশ বেশি দূরে এগোতে পারবে না। প্রয়োজনে কমানো হবে করের হার। জাতীয় রাজস্ব বোর্ডে পেশাজীবীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এনবিআর প্রধান এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। বছর জুড়ে আয় ব্যয়ের হিসাব অনুযায়ী অডিটররা বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী তৈরি করে থাকেন। ওই প্রতিষ্ঠানের দেয়া তথ্যের ভিত্তিতেই কর, ভ্যাট, আয়কর দাখিল করা হয়। তবে অনেক ক্ষেত্রে ভুল তথ্যের জন্য সঠিক আর্থিক বিবরণী তৈরি করা যায় না, এমন অভিযোগ অনেকদিন ধরেই। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানের সামনে এসব বিষয়ে আবারও তুলে ধরেন পেশাজীবীরা। ফ্ল্যাট, জমির হালনাগাদ তথ্য ডাটাবেস তৈরি করার প্রস্তাবও দেন তারা। যখন আমরা অডিট করছি একটা কোম্পানির, তার যদি 10টা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, অনলি আমি তো 10টা ব্যাংক অ্যাকাউন্ট জানতে পারবো না আনটিল সে আমাকে 10টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন যদি না দেয়। তো এই জায়গায় যদি সে 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দেয়, অনলি অডিটর কিন্তু ওই 3টা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশনই জানতে পারছে। এর বেশি কিন্তু আমার এনফোর্স করার কোনো রাইট নাই, whether they are ensuring true and fair of 100% transactions in their financial statements. Because financial statements are not responsibility of the auditor. আমরা আমাদের স্যাম্পল বেসিসে অডিটটা করছি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন মৌজায় জমির দাম বাড়লেও কমানো হবে কর হার। এতে জমির দাম সহনীয় পর্যায়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের প্রফেশনাল জন্য মোটেও সম্মানজনক না এই যে অর্ধসত্য ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট তৈরি করা এবং সেটাকে সার্টিফাই করা, এটা আমাদের জন্য মোটেও সম্মানজনক না। প্রয়োজনে ট্যাক্স এক্সট্রিমলি কমিয়ে দেবো, কিন্তু তারপরে আপনার সত্যটা বলো, জিনিসটা কিন্তু আনতে হবে। মানে এই পুরো জাতিকে এই মিথ্যার সাথে কিন্তু যদি আমরা দীর্ঘদিন ধরে, এটার অনেক সাইড এফেক্ট আছে। নির্দিষ্ট বছরের জন্য নতুন করে কর হার নির্ধারণ করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। বেশি বেশি করে ট্যাক্স আদায় করার অধিকার। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন করা সম্ভব, তার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে।
এজন্য রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে রাজনীতিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী ও সুশীল সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। জুলাই বিপ্লবের চেতনায় রাজনৈতিক দল গঠনের কয়েকদিনের মধ্যেই বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলকে এক ছাদের নিচে হাজির করল নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর পাশাপাশি দেখা গেল বিভিন্ন ছাত্র প্রতিনিধি, পেশাজীবী, সিনিয়র সাংবাদিক সহ সুশীল সমাজের উপস্থিতি। ইফতার মাহফিলের আয়োজন রীতিমতো পরিণত হয় এক মিলন মেলায়। এ সময় এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম সবার উদ্দেশ্যে বরাবরের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক থাকার আহ্বান জানান। বলেন, ফ্যাসিবাদ নির্মূলে এছাড়া কোনো বিকল্প নেই। আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়া যাতে কোনো ছেদ না পড়ে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক, বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি। একই সঙ্গে তাদের অন্যতম দাবি গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন নিয়েও নিজেদের বক্তব্য স্পষ্ট করেন তিনি। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের শরিক কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি এই আয়োজনে। আওয়ামী লীগের বিরুদ্ধে 5 আগস্টই জনগণ রায় দিয়ে দিয়েছে বলে জানান এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদের স্পিকারের কাছে রাষ্ট্রপতির শপথ গ্রহণকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। রিটে রাষ্ট্রপতিকে দেশের প্রধান বিচারপতির শপথ পড়াবেন মর্মে নির্দেশনা চাওয়া হয়েছে। রিটকারীর আইনজীবী বলেন, বাংলাদেশের প্রথম সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। 2 জনের নামের আগে লেখা থাকে বাংলাদেশের প্রধান বিচারপতি, বাংলাদেশের রাষ্ট্রপতি, আর স্পিকার হলো জাতীয় সংসদের স্পিকার, একটা পার্টির স্পিকার। তাই আমরা বলেছি যেটি বাংলাদেশের আমাদের প্রভিশনাল কনস্টিটিউশনে ছিল যে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন, যেটি দীর্ঘদিন চলে আসছে। 2011 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার 74 সালের যে অ্যামেন্ডমেন্ট ছিল ওটা রেস্টোর করে স্পিকারের কাছে নেওয়া হলো। গ্যাস অনুসন্ধানের রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা চেয়েছে মস্কো। ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান। সবার জন্য সহযোগিতার মনোভাব প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কাজ করছে। এ সময় ভোলায় 5টি কূপ খনন কাজের জন্য প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে 30,000 টন সার সরবরাহ করছে রাশিয়া। 2012 সাল থেকে গ্যাস অনুসন্ধানের কাজ করছে রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল। বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পোস্টাল পদ্ধতি কাজে না আসায় প্রবাসীদের ভোটদানে প্রক্সি ভোটকেই উপযুক্ত মনে করছে নির্বাচন কমিশন। তবে এই পদ্ধতিতেও চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী মাসে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়াম। বর্তমানে 1 কোটির বেশি প্রবাসী ভোটার রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রচলিত পোস্টাল পদ্ধতি অকার্যকর ও সময়সাপেক্ষ হওয়ায় প্রবাসীরা ভোটাধিকার বঞ্চিত দীর্ঘদিন ধরে। প্রবাসীদের ভোটদানে বিকল্প পদ্ধতি অনুসন্ধানে কমিটি করে বর্তমান কমিশন। প্রচলিত পোস্টাল পদ্ধতিকে কার্যকর করার পাশাপাশি অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটের সুপারিশ করে কমিটি। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রক্সি ভোটকেই উপযুক্ত পদ্ধতি মনে করছে কমিশন। কমিটির ফাইন্ডিং হচ্ছে, বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম। যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাই দ্য ওয়ে, আমরা বিভিন্ন দেশে খোঁজখবর নিয়ে দেখেছি অনলাইন সিস্টেমটা এখনো পর্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নাই বা ব্যাপক আকারে প্রসার লাভ করে নাই। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। তবে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার ক্ষমতা নিকটাত্মীয় বা অন্য কার্ড থাকবে তা এখনও ঠিক হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে প্রক্সি ভোট চালু করতে হলে সংশোধন করতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পরই আইন পরিবর্তনের এই উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। আমাদের আস্থার ঘাটতি, বিশ্বাসের অভাব, আর পাশাপাশি আপনি যে কথাটা বললেন একজন ব্যক্তি আরেকজন, অন্ততপক্ষে ন্যূনতম আমরা এতটুকু জায়গাতে আস্থা রাখতে হবে যে একজন ব্যক্তি অন্ততপক্ষে তার পরিচিত একজনের উপরে তো আস্থা রাখতে পারবে। আর তাও যদি না হয় তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এটা ব্যক্তির চয়েস। আমরা প্রথমে ভেবেছিলাম নিকটাত্মীয় দিব, তো নিকটাত্মীয় দেখা যাবে তখন আমাদের অপশনটা লিমিটেড হয়ে যাবে। নিকটাত্মীয় ডেফিনেশন আমরা তৈরি করেছিলাম, পরে আমরা সেখান থেকে সরে এসে প্রস্তাব করতে চাচ্ছি উনিই নির্বাচন করুক, উনি কাকে দিবেন, সেটা আত্মীয় না বন্ধু না পরিচিত জন, উনি নির্বাচন করুক। আমরা এই সিস্টেমটা অ্যাডপ্ট করি, অ্যাকসেপ্ট করে আমাদের স্টেক হোল্ডাররা অনলি দেন। এগুলো হচ্ছে আমি বলবো যে আরো পরের প্রশ্ন। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় আগামী সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা বলছে সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবছর জনপ্রতি ফিতরার হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় হিজরি 1446 সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়। কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য এবং বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন। গত বছর সর্বনিম্ন ফিতরা ছিল 115 টাকা এবং সর্বোচ্চ 2970 টাকা। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে কর্মী পাঠানোর জটিলতা নিরসনে প্রবাসী কল্যাণ উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে তারা জানান, সৌদি আরবে কর্মী পাঠাতে বিএমইটি ছাড়পত্র না পাওয়া সহ নানা জটিলতা তৈরি হয়েছে। এছাড়াও মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হলে কোনো সিন্ডিকেট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে মন্ত্রণালয়কে সজাগ থাকতে উপদেষ্টার কাছে অনুরোধ জানান তারা। একক ভিসার ফাইলটা ওনারা হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন। উপদেষ্টা মহোদয়কে বোঝানো হয়েছে যে আমরা এই একক ফাইলের কারণে ওইখানে বিদেশে যে সৌদি আরবে যে কর্মীরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আমরা এই সমস্যাগুলো যেন না হয় এর জন্য ওনারা অ্যাটাস্টেশনটা ম্যান্ডেটরি করেছেন। সত্যায়নের যে বিধিনিষেধ দেওয়া হয়েছে সেটা অলরেডি প্রভাব পড়েছে এবং যাওয়ার প্রবণতা কিন্তু কমে গেছে। অধিকাংশ শ্রমবাজার, বড় শ্রমবাজারগুলো বন্ধ, সেজন্য আমরা মনে করি শ্রমবাজারের স্বার্থে, কর্মীদের যাওয়ার স্বার্থে এবং কর্মী যাওয়ার যে প্রবণতাটা আছে এটা কন্টিনিউ থাকার স্বার্থে যেন এটা থাকে, এবার সত্যায়ন ছাড়াই আগের মতো অপূর্বের ন্যায় যেন বিএমইটি ক্লিয়ারেন্স করা যায়। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের খাজুরায় নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রথমবারের মতো নতুন প্রজাতির পেকিন হাঁস পালনে উৎসাহিত করতে কাজ শুরু করেছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। ফলে সফলতার মুখ দেখছেন এলাকার নারীরা। এরই মধ্যে তাদের খামার থেকে প্রতিদিন বিক্রি হচ্ছে হাঁস।
অল্প খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন হাঁস পালনে ঝুঁকছেন এলাকার অনেকেই। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। 2024-25 অর্থ বছরে পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় আদিন ওয়েলফেয়ার সেন্টারে সুস্বাদু ও অধিক মাংস উৎপাদনশীল পেকিন জাতের হাঁস পালন প্রদর্শনী বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের 10 জন নারীদের মাঝে বিনামূল্যে 50টি পেকিন হাঁসের বাচ্চা, মাচার উপকরণ, খাবার এবং ভ্যাকসিন ইত্যাদি বিতরণ করা হয়। মুরগির মতোই এ হাঁসও মাচা করে ঘরে পালা যায়, আর দেশি হাঁসের মতো পানিতে ছাড়তে হয় না। এর মাংস খেতে সুস্বাদু, পুষ্টিগুণ সম্পন্ন ও নরম হওয়ায় সব বয়সের লোকেরা পেকিন হাঁসের মাংস খেতে পারেন। এছাড়া অল্প দিনেই এই হাঁসের ডিম থেকে নতুন করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করা যায়। 8 দিন থেকে বিনামূল্যে আমার ঘর করার জন্য বাস দিয়েছে। 26 দিন পরে একটা ভ্যাকসিন দিয়ে গেছে ভাইরা, আর নিয়মিতভাবে ভাইরা প্রতি সপ্তাহে এখানে হাঁস দেখতে আসে, খোঁজ খবর নেয়। আমাকে আদিন সমিতি থেকে 50টি হাঁসও দেওয়া হয়েছিল, সেখান থেকে সে হাঁসগুলো আমরা পালন করে অনেকটা লাভবান হচ্ছি। এ জাতের হাঁস পালনে খামারিদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান আদিন ওয়েলফেয়ার সেন্টারের প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সজীব আহমেদ প্রিন্স। আদিন ওয়েলফেয়ার সেন্টার কিছু প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে এবং খামার দিবস আয়োজন করেছে, যেন এই হাঁসগুলো সহজেই বাজারজাত করতে পারে এবং সদস্যরা সহজে লাভবান হতে পারে। পিকেএসএফ এর কৃষি ইউনিটভুক্ত প্রাণী সম্পদ খাতের আওতায় 25 জন নারীকে পেকিন হাঁস পালনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেনের ভয়াবহ যুদ্ধের অবসান ঘটাতে অবশেষে সৌদি আরবে বৈঠক বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। জেদ্দার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটেজের সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা এবং প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রে ইয়েরমাক অংশ নিয়েছেন। তবে বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নেননি। এতে ইউক্রেনের পক্ষ থেকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা তোলা হয়। এতে আকাশ ও নৌপথে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির বিষয়টি উল্লেখ করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। তবে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। এদিকে রাশিয়ার সঙ্গে আকাশ ও নৌপথে যুদ্ধবিরতিতে রাজি হলেও স্থলভাগে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইউক্রেন। কিডনি স্বাস্থ্য সুরক্ষায় প্রতিবন্ধকতা ও উত্তরণ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে হয়ে গেল গোলটেবিল বৈঠক। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে এই আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস। আলোচনায় বক্তারা কিডনি রোগের অসচেতনতা, মারাত্মক পরিণতি, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং চিকিৎসা ব্যয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে প্রায় 70% ক্ষেত্রে এই মরণঘাতী রোগ প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন তারা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডাক্তার এম এ সামাদ। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুনা রশিদ। পার্টেক্স খেলার খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে টিকিট পেতে রাতে বার্সেলোনার মুখোমুখি হবে বেনফিকা। বার্সেলোনার মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:15টায়। অন্য ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ পিএসজি, লেভারকুসেন লড়বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে, আর ইন্টার মিলান মুখোমুখি হবে ফেনওয়ার্ডের বিপক্ষে। এই খেলাগুলো শুরু হবে রাত 2টায়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। সুধা সদন সহ শেখ হাসিনা ও রেহানার পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট নিজেদের জিম্মায় নিয়েছে দুদক। 124টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা জব্দ। সরকার ঘোষিত সময় জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পরামর্শ নাহিদ ইসলামের। রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার তাগিদ। নীতি ও আদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্র এবং মানবিক বাংলাদেশের প্রশ্নে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের।
এবং বাংলাদেশের এলডিসি থেকে বের হওয়ার সুযোগ নিয়ে সন্দেহ সরকারের, পাচারকৃত কয়েকশো কোটি ডলার এবছরই ফিরিয়ে আনার আশাবাদী অর্থ উপদেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।